নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে ঘণ্টাখানেকের এই সফরে আপনাদের স্বাগত। আমি যদি বলি যে পশ্চিমবঙ্গই হচ্ছে শিব ঠাকুরের আপন দেশ, তাহলে নিঃসন্দেহে পুরাণবিদরা রে করে উঠবেন, বলবেন না কৈলাস পর্বত। কিন্তু যেখানে 21শে আইন আছে আর যেখানকার আইন কানুন সর্বনেশে, সেখানে তো এই কথা বলাই যায়। বলছি তার কারণ, যদি আমাদের পুলিশ প্রশাসন, পুরসভা, দমকল এরা বলতেন যে সত্যি সত্যি কলকাতা একটি জনবহুল শহর এবং এখানে কোনো রাজনৈতিক দলের রাস্তা আটকে সভা করার অধিকার নেই, কোনো কিছু কারুর বলার থাকতো না এবং নিঃসন্দেহে এই অনুষ্ঠানেই আমরা সাধুবাদ জানাতাম। কিন্তু তা হয়নি। তার কারণ পুলিশ এবং প্রশাসনের কর্তাদের একাংশের মনে হচ্ছে যে 21শে জুলাই শাসক দলে অনুষ্ঠান হচ্ছে ঐতিহ্য। আর এইখানেই প্রশ্ন বিরোধীদের, তারা প্রশ্ন তুলছেন যে পুলিশ এবং প্রশাসনের কর্তাদের কিংবা পুরকর্তাদের মনে হচ্ছে যে তৃণমূলের অনুষ্ঠানটাই একমাত্র ঐতিহ্য, তারা দয়া করে আমার আপনার মতো সাধারণ মানুষের, সাধারণ করদাতার টাকায় নিজেদের বেতনটা না নিয়ে বেতনটা বরং পরের মাস থেকে তপসিয়া তৃণমূল ভবনে গিয়ে নিলে পারে। এই 21শে জুলাই এবং 21শে আইন এবং তার ব্যতিক্রম নিয়ে আমাদের আজকের বিতর্ক, আজকের বিষয়। সবার ওপর 21শে সত্য, বিজেপির সভায় পুরসভার না। আলোচনার জন্য আমার একদিকে আছেন অসীম সরকার, বিজেপি নেতা, আছেন সুখবিলাস বর্মা, কংগ্রেস নেতা, অন্যদিকে আছেন অচিন্ত বিশ্বাস, প্রাক্তন উপাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এবং শিক্ষক বিজন সরকার। কিন্তু তার আগে 21শে আইন এবং 21শে সমাবেশের যে বিতর্ক আপনাদের বললাম, দেখা। ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপি সভাপতি অমিত শাহর সভার অনুমতি দিল না কলকাতা পুরসভা ও দমকল। আবেদনপত্রে অস্বচ্ছতার কারণ দেখিয়ে বিজেপির আবেদন খারিজ করল তারা। বৃহস্পতিবার সকাল থেকেই ছিল টান উত্তেজনা। অপেক্ষায় ছিল বিজেপি, পুরসভায় ছিল চরম ব্যস্ততা, আইনি পরামর্শ, বারবার পুর আধিকারিকদের বৈঠক। অবশেষে বিকেলে বিজেপি নেতৃত্বকে ডেকে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেয় তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। নানা কারণ দেখিয়ে জানায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপি সভাপতির সভার অনুমতি দেওয়া সম্ভব নয়। পুরসভার দাবি, ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তা অপরিসর, তাই যে মঞ্চ তৈরির কথা বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে তা ওই জায়গায় করা সম্ভব নয়। সেখানে সভা করলে ট্রাফিক নিয়ন্ত্রণের সমস্যা হতে পারে। যে সাইট প্ল্যান দেওয়া হয়েছে তাতে ইঞ্জিনিয়ারের সই ছিল না এবং মঞ্চে ওঠার সিঁড়ির কোনো উল্লেখ নেই। এই সব কারণ দেখিয়েই বাতিল করে দেওয়া হয় আবেদনপত্র। পুরসভার পর একই রাস্তায় হাঁটে দমকলও, তারাও বিজেপির সভার অনুমতির আবেদন খারিজ করে দেয়। তাদের যুক্তি, বিজেপি মঞ্চের যে নকশা দিয়েছে তা স্পষ্ট নয়। যাদের ওপর মঞ্চ তৈরি ও বিদ্যুৎ সংযোগের দায়িত্ব, তাদের লাইসেন্স রয়েছে কিনা সেই সম্পর্কেও স্পষ্ট উল্লেখ নেই আবেদনপত্রে। পুরসভা ও দমকলের সভার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তকে গণতন্ত্রের কণ্ঠরোধ বলেই দাবি করছে বিজেপি। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছে তারা। একই জায়গায় সভা করার সিদ্ধান্তে অনড় রাহুল সিংহ জানিয়েছেন তারা ফের আদালতে যাবেন। সরাসরি মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশনে, তারই নির্দেশে সব একটা পরিকল্পিতভাবে বিজেপির মিটিংটাকে বন্ধ করানোর চেষ্টা করছে। মিটিং ওখানেই হবে, ওই স্থানেই হবে। যদিও মেয়রের দাবি এর মধ্যে কোনো রাজনীতি নেই। কলকাতা পৌরসভা আইনগত সমস্ত বিষয়টাকে খতিয়ে দেখে, সরেজমিনের জায়গাটা দেখে, সম্পূর্ণভাবে খোলা দৃষ্টিভঙ্গিতে দেখে, ডিপার্টমেন্টাল অফিসার থেকে শুরু করে সবটাই যেটা দিয়েছে সেটাকেই জানিয়ে দেওয়া যে যেটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। বিজেপির দাবি, সভার অনুমতি চেয়ে পুলিশকে 3বার চিঠি দিয়েছে তারা, অভিযোগ কোনো উত্তর মেলেনি, ফলে জল গড়ায় আদালত পর্যন্ত। বিজেপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার জন্য সিপিকে নির্দেশ দেন বিচারপতি, তাতেও অনুমতি না মেলায় ফের হাইকোর্টে যায় বিজেপি। আদালতের নির্দেশ মতো পুরসভা ও দমকলের কাছে আবেদন জানায় তারা। বৃহস্পতিবারই সিদ্ধান্ত জানানোর কথা ছিল পুরসভা ও দমকলের। তারা জানিয়ে দিয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না বিজেপি। প্রশ্ন উঠছে, যে জায়গায় সভা করার জন্য সহজেই অনুমতি পায় শাসক দল, সেখানে কেন বারবার ব্যর্থ নমস্কারে ফিরতে হয় বিরোধীদের? অর্ণব মুখোপাধ্যায় ও দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। অসীমবাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, আমার মনে হয় রাহুল সিনহা ভুল বলছেন। আপনাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো একটা প্যাক্ট হয়েছে, চুক্তি হয়েছে। এই রকম বিনি পয়সার পাবলিসিটি এই পশ্চিমবঙ্গে একজনও যদি থাকেন যিনি 30-এর সবার কথা জানতেন না, অমিত শাহের নাম শোনেননি, তিনি অবধি জেনে গেলেন, তো এর রহস্যটা কি? আমি আপনার কথায় সেভাবে একমত হয়ে বলছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অন্তত ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ, তিনি যা কিছু করছেন
তাতেই আমার বিজেপি অনেক বেশি পরিমাণে বাড়ছেন। তিনি যত বাধা দিচ্ছেন বিজেপি তত বাড়ছে। এই প্রসঙ্গে আরও একটা কথা আপনার শুনতে ভালো লাগবে বোধহয়, যে মুখ্যমন্ত্রীর ইয়েতে আপনার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সবাইকে ধরে শপথ করেছেন আপনারা এই কাগজটা পড়বেন না, আপনারা এবিপি আনন্দ দেখবেন না, বলুন দেখবেন না, হ্যাঁ সবাই বলে দেখবো না। তো এতে করে আমার মনে হয় এবিপি আনন্দের বোধ হয়, আমার নিজের ধারণা, অনেক বেশি লোক দেখছে। আমি সময় সুযোগ মতো দর্শকদের সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এবার কর্পোরেশন যে কথাটা বলুন মাননীয়, আপনি তো প্রথম দিন থেকে এই বিষয়টার মধ্যে আছেন। আজকে রাহুল সিনহা বলছেন যে কলকাতা পুরসভা তার ডিজাইন দিন, সেই ডিজাইনে আমরা সভা করব। তাহলে সমস্যাটা কোথায়? শুনুন, আমি তাহলে বিচারপতির অবজারভেশনটাই যাই। বিচারপতি যেটা বলেছেন, বিচারপতি বলেছেন প্রথম কথাই তিনি জিজ্ঞেস করেন যে জিপিকে জিজ্ঞেস করলেন যে ওখানে আপনার মিটিং করতে দেওয়ার সমস্যা কোথায়। তো আপনারা জানেন যে এই নাটক ফাটক করতে করতে নাট্যকর্মীদের সঙ্গে থাকতে থাকতে এরা সব নাটকে অভ্যস্ত হয়ে গেছে। জিপি ওখানে অভিনয় করে দেখালেন 21শে জুলাইটা কেন এত গুরুত্বপূর্ণ, কি কারণে ওটাকে করতে দিতে হবে 21শে জুলাই এতেই, এবং ওই জায়গাটাতেই করতে দিতে হবে। এবং জিপিকে যখন জিজ্ঞেস করলেন যে আপনারা যখন করছেন তাহলে যে কোনো গণতান্ত্রিক দলের ওখানে করার অধিকার আছে কি নেই আপনি স্পষ্ট করে বলুন। জিপি আবার কাটিয়ে গিয়ে দেখুন 21শে জুলাই একটা অন্য বিষয়, ওটা একটা অন্য ডাইমেনশন আছে, ওটা ওইখানটাতেই করতে হবে। তখন মাননীয় বিচারপতি তাকে বললেন যে দেখুন এত তর্কের দরকার নেই, 21শে জুলাই বিজেপি একটি গণতান্ত্রিক দল, তারা ওখানে করতে চেয়েছে, তার জন্য তারা সিপির সঙ্গে মিট করেছেন। সিপি পুলিশ অ্যাক্ট অনুযায়ী বলেছে যে কর্পোরেশন এবং ফায়ার সার্ভিসেসের কিছু অনুমতি দরকার আছে। তো কর্পোরেশনের কাছ থেকে, কর্পোরেশনের যেটা দেখা দরকার, এতজন লোক আসছে, কতগুলি জলের গাড়ি লাগবে, কতগুলো স্যানিটেশনের ব্যবস্থা করতে হবে, এবং যদি রাস্তা খোঁড়াখুড়ি করে সেই রাস্তা প্যাচওয়ার্ক করার জন্য কি খরচ লাগবে সেটা তারা প্রয়োজনে বিজেপির কাছ থেকে নিয়ে নেবে। কি আপনারা রাজি আছেন? আমাদের দিকে রাখবেন। আমরা রাজি আছি, নিশ্চয়ই রাজি আছি, আমরা তো কোঅপারেট করতে রাজি আছি। এবার দ্বিতীয় ফায়ার সার্ভিসের দিকে তাকিয়ে বললেন ফায়ার হ্যাজার্ডস কিছু আছে কি না এটা আপনারা দেখবেন। ফায়ার হ্যাজার্ডস প্রোটেক্ট করার জন্য যা যা দরকার তার জন্য যদি আজকে রাহুল বাবু প্রেস কনফারেন্সে বসে বলে দিলেন যে ফায়ার সার্ভিসের রিপোর্ট এখনো পায়নি, কিন্তু তারা না বলবেন, এবং আলটিমেটলি তারা না বললেন কি করে? না, মানে ওই জন্যই তো বলছি চুক্তি হয়েছে, এটা তো জানা যাচ্ছে যে অনুমতি দেবেন না, আরো বেশি পাবলিসিটি। তার কারণটা দেখে নিন আপনি। ফায়ার সার্ভিস আমাকে দিয়েছে 5:30টার সময়, যেখানে জাজির অবজারভেশন ছিল বাই 5 o'clock দিস আফটারনুন, 5:30টার সময় রেকর্ড করে সই করে নিয়ে এসেছি, 5:30টায় তারা দিয়েছেন। অর্থাৎ আজকে যাতে হাইকোর্টে আমি ঢুকতে না পারি সেই রাস্তাটা বন্ধ করার চেষ্টা। আমি জানি না আগামীকাল তারা কোনো অ্যাডভোকেটকে মেরে দিয়ে হাইকোর্ট বন্ধ করার চেষ্টা করবেন কিনা, তারা অনেক কিছুই পারেন। তো মাননীয় বিচারপতি যেখানে বলছেন যে ফায়ার সার্ভিস ফায়ার হ্যাজার্ডটুকু দেখবেন, তার জন্য যা যা দরকার সেটা করবেন, এবং তার জন্য যদি কোনো চার্জ করা দরকার হয় সেটা চার্জ করবেন, এবং আমাদের কাছে জানতে চেয়েছেন সেটা দেবো কিনা। সেই সঙ্গে বলেছেন পুলিশের কোনো এখতিয়ার নেই পারমিশন দেবে কি দেবে না, এই দুটো জিনিস ফুলফিল করার সাথে সাথে পুলিশ ওখানে তার প্রশাসনিক ব্যবস্থা নেবে, কত পুলিশ ডিপ্লয় করবে, কিভাবে যান চলাচল করবে, পুলিশ সেটা দেখবে। আমি একবার দ্রুত দেখে নেব, দর্শকদের দেখাতে চাইবো যে পুলিশ এবং পুরসভা কেন বারবার পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে এই অমিত শাহের সভাকে কেন্দ্র করে। দেখুন, শেষ মুহূর্তে নাকচ, ভিক্টোরিয়া হাউসের সামনে অমিত শাহর সভার অনুমতি দিল না কলকাতা পুরসভা এবং দমকল। সেই সঙ্গে বিজেপির এই সভা ঘিরে তৈরি হওয়া টানাপোড়েন জন্ম দিল নয়া বিতর্কের। বিরোধীদের প্রশ্ন, তবে কি শাসকের আনুগত্যই পুলিশ প্রশাসনের নয়া আপ্তবাক্য? তবে কি তপসিয়া ভবনই পুলিশ পুরসভার নয়া সদর দপ্তর? বিজেপি সভাপতি অমিত শাহর সভা হওয়ার কথা 30শে নভেম্বর। বিজেপির দাবি সভার অনুমতি চেয়ে 3 মাস আগে তারা প্রথমবার চিঠি দেয় কলকাতা পুলিশকে, কিন্তু তখন পুরসভা ও দমকলের অনুমতি নেওয়ার কথা তাদের বলেনি পুলিশ। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, সভার জন্য এই অনুমতি যদি এতটাই জরুরি হয় তাহলে তা আগে কেন বলেনি পুলিশ? কেন অপেক্ষা করতে হলো আদালতের নির্দেশে? তবে কি টালবাহানার নামে অনুমতি না দেওয়াই ছিল পুলিশের প্রকৃত উদ্দেশ্য? প্রশাসনের অবস্থান দেখে বিরোধীরা এমনটাই প্রশ্ন করছেন, তৃণমূল যদি 21শে জুলাইয়ের সভা ভিক্টোরিয়া হাউসের সামনে করতে পারে তাহলে বিজেপি কিংবা সিপিএম নয় কেন? বিজেপির মতো সিপিএমকেও এর আগে এই একই জায়গায় সভার অনুমতি দেয়নি প্রশাসন, যদিও পুলিশ কিংবা পুরসভার এই অবস্থানে অবাক নন অনেকেই।
তারা বলছেন, যে পুলিশ বলে 21শে জুলাইয়ের সমাবেশ একটি ঐতিহ্যে পরিণত হয়েছে, তার সঙ্গে অন্য সমাবেশের তুলনা চলে না। যে মেয়রের কাছে 21শে জুলাইয়ের সমতুল আর কিছু হতে পারে না, সেই পুলিশ, সেই পুরসভা বিরোধীদের সভার অনুমতি দেবে না, এটাই তো স্বাভাবিক। 21শে জুলাই সম্বন্ধে কেন প্রশ্ন আসছে আমি বুঝতে পারছি না। 21শে জুলাই 1993 সালের এতগুলো মানুষ ওখানে মারা গেছিলো। ন্যাচারাল মাটিয়ার ডেতে এটা দীর্ঘ 20 বছর ধরে প্রোগ্রাম হয়ে আসছে। ন্যাচারাল কোর্সে 21শে জুলাইয়ের সঙ্গে অন্য কোনো মিটিংয়ের তুলনা করা বাঞ্ছনীয় বলে আমি মনে করছি না। বিরোধীদের দাবি, যে কোনো উপায়ে শাসক দলের পাশে দাঁড়ানোই এখন পুলিশের একমাত্র কাজ। তাই আলিপুরে প্রকৃত দোষীদের আড়াল করতে নির্দোষদের গ্রেফতার করে তারা। আবার ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতি বছর ঘটা করে তৃণমূলের 21শে জুলাইয়ের সভা হলেও বিরোধীদের সেই অধিকার থাকে না। এই প্রেক্ষাপটে বিরোধীদের একটাই দাবি, এতই যদি পুলিশ পুরসভার শাসকের প্রতি আনুগত্য হয়, তাহলে তারা সাধারণ মানুষের করের টাকায় বেতন কেন নিচ্ছেন? কেন তৃণমূল ভবন থেকে নেওয়া শুরু করছেন না? এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। অচিন্তবাবু, একটা নতুন বিস্ময়কর প্রায় মঙ্গল গ্রহ থেকে এসছে এরকম একটা তথ্য শোনা গেল যে ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তা নাকি অপরিসর। আপনি আমায় বলুন যে যখন 21শে জুলাই বা অন্য যে কোনো সমাবেশ হয়, তখন কি রাস্তাটা রাতারাতি গড়ের মাঠ হয়ে যায়? মানে 21শে জুলাইয়ের দিন গড়ের মাঠ হয়ে যায়, আর বিজেপি বা সিপিএম সভা করতে চাইলে সেটা অপরিসর হয়ে যায়। এই যুক্তি পুরকর্তারা জোগাড় করছেন কোন মঙ্গল গ্রহ থেকে? না, আমার কাছে বিষয়টা আর একটা দিকে বিবেচনার যোগ্য। 21শে জুলাই 1993-এ যে যুব কংগ্রেসের বেশ কয়েকজন মানুষ মারা গিয়েছিলেন, এই ঘটনার উত্তরাধিকার কেন তৃণমূল কংগ্রেসের একার হবে? এটা তো কংগ্রেসের পক্ষ থেকেও হতে পারে, এবং কংগ্রেসও ওই একই অনুষ্ঠান করে, কিন্তু তারা দীর্ঘদিন ধরে 21শে জুলাইয়ের অনুষ্ঠান করলেও তারা কিন্তু ভিক্টোরিয়া হাউস পায় না। আগামী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মানে শহীদদের কপিরাইট ওনার, কংগ্রেসের নয়। যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা মানে কপিরাইটটা ওনার, ঠিক তারই আহ্বানে এটা করেছিলেন বলেই তিনি করেন। কংগ্রেস করতেই পারেন, কংগ্রেস দল তো করতেই পারেন, সেটা কংগ্রেস বড় করেই করতে পারে। আপনাকে জানিয়ে রাখি, না করলে কি করা যাবে? সেই অনুষ্ঠানটা হয় ভিক্টোরিয়া হাউসের সামনে নয়, এবং রাস্তা বন্ধ না করে। যাই হোক, হ্যাঁ, আমি এইটুকু জানি বলেই বলছি। বিজন তো মানে আমি অনুরোধ করব, কথার ফাঁকে কথা না বলাই বোধহয় ভালো, কারণ এখানে তো আমরা তো তোমার থেকে আমরা তো বেশি জানি, এইটাই বোঝা গেল। হ্যাঁ, তো যাই হোক, কারণ কংগ্রেস এই কাজ করে। এর আগে মেয়ো রোডের মুখে ওরা করেছে। গত বছর আমার যেটুকু মনে হয়, যদি ভুল হয় ঠিক করে দেবেন, বিধান ভবনে ওরা করেছেন। ফলে 21শে জুলাইয়ের উত্তরাধিকার একা তৃণমূল কংগ্রেসের এই দাবি করাটা ঠিক নয়। এটা হচ্ছে এক। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, ভিক্টোরিয়া হাউসে 21শে জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পরে যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে গড়ের মাঠও তো অপরিসর বলে মনে হয়। বিশাল লোক এসছেন, এমনকি বৃষ্টির মধ্যে লোক এসেছেন। আমরা খুব অবাক হয়ে দেখেছি যে মমতার জনমোহিনী ক্ষমতা কি প্রচণ্ড, এগুলো খেয়াল করেছি। কিন্তু আমার কাছে যেটা সব থেকে অসুবিধাজনক মনে হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো সরকারে কেউ এলে সরকারের কিন্তু প্রশাসনের যে কাজ, সেই কাজে নিরপেক্ষতা আশা করা যায়। 3 মাস আগে ভারতবর্ষের একটি কি বলবো প্রধান রাজনৈতিক দল, যারা এখন দেশ শাসন করছে, এটা ছেড়েই দিই, কিন্তু তারা স্বীকৃত রাজনৈতিক দল, তারা 3 মাস আগে আবেদন করেছেন, তাদের চিঠির উত্তর দেওয়া হয়নি। এই ঘটনার পরে মনেই হয় পুলিশ কিন্তু কোনো না কোনোভাবে একটু বলা যেতে পারে ঝুঁকে আছে, কিংবা নিরপেক্ষ থাকতে পারছে। যে সরকার নিরপেক্ষ প্রশাসন দিতে পারে না, সেই সরকারের কিন্তু নৈতিক অধিকার নেই কোনো শহীদ কিংবা কোনো ধরনের আদর্শের কথা
প্রকাশ্যে এরকম ভাবে চিৎকার করে বলা, একেবারে। কারণ সে হ্যাঁ। নিরপেক্ষ শাসন দিতে পারছে না। ফাইন, আমি সুকবিলাস বাবুর কাছে এই শেষ বাক্যটা নিয়ে যাব অচিন্ত বাবুর, সেটা হচ্ছে অস্বচ্ছ বিজেপির এই আবেদনপত্র বা কোনো রাজনৈতিক দলের আবেদনপত্র অস্বচ্ছ এটা জানাতে 3 মাস সময় লাগে। আমি যদি উল্টোটা বলি যে ইচ্ছে করে এই আবেদনপত্রের ওপর বসে রাখা হয়েছিল এবং প্রত্যেকবারে যখন একটা ডেডলাইন দেওয়া হচ্ছে কর্পোরেশনে 5টার মধ্যে দিতে হবে, 4:30 গেট বন্ধ হয়ে যাচ্ছে, মাননীয় বিচারপতির এজলাসে একদম শেষ মিনিটে যাওয়া হচ্ছে, মানে আমি বলছি এই দীর্ঘসূত্রিতা তার ইচ্ছাকৃত এবং গণতান্ত্রিক সমাবেশ করতে না দেওয়ার জন্য যদি বলি আমি। না, এটা আবার প্রশ্নে উঠছে কি করে, এটা তো দেখাই যাচ্ছে। কেননা যে কথাগুলো উঠেছে, আর পার্টিকুলারলি যেখানে মাননীয় বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, তিনি কতগুলো ডিরেকশন দিয়েছেন যে এই এই জিনিসগুলো করো, এবং তিনি একটা খুব সুন্দর জিনিস তুলে ধরেছেন যে সভা, যে কোনো জায়গায় সভা করার জন্য কি কি কন্ডিশনস ফুলফিল করতে হবে। রাইট। কেন না, ওখানে দেখা হবে যে সভায় যতগুলো লোক আসবে, কেমন সেই লোকের সমাবেশের জন্য যে ধরনের পরিবেশ সৃষ্টি হবে সেটাকে, পানীয় জল, স্যানিটেশন, হ্যাঁ, স্যানিটেশন ইত্যাদির জন্য ঠিক ঠিক ব্যবস্থা আছে কিনা, অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে কিনা, তার জন্য ফায়ার সার্ভিস, তার জন্য কর্পোরেশন, এই দুটো অর্গানাইজেশনকে যার জন্য বলা হয়েছে ওখান থেকে নিতে হবে। এখন আমি জানি না, বিজনবাবু জানেন, আপনি জানেন যে এই 21শে জুলাই যাকে নিয়ে আমরা এত মানে কথা বলছি, যেটা এত গৌরবের জায়গা ইত্যাদি ইত্যাদি, সেই 21শে জুলাই এই এই কন্ডিশনগুলো ফুলফিল করা হয়েছিল কিনা বা হয় কিনা, প্রতিবারের তো এটা এটা হয়, প্রতিবার হয় কিনা। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। সভায় যতগুলো লোক আসবে, কেমন সেই লোকের সমাবেশের জন্য যে ধরনের পরিবেশ সৃষ্টি হবে সেটাকে, পানীয় জল, স্যানিটেশন, হ্যাঁ, স্যানিটেশন ইত্যাদির জন্য ঠিক ঠিক ব্যবস্থা আছে কিনা, অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে কিনা, তার জন্য ফায়ার সার্ভিস, তার জন্য কর্পোরেশন, এই দুটো অর্গানাইজেশনকে যার জন্য বলা হয়েছে ওখান থেকে নিতে হবে। এখন আমি জানি না, বিজনবাবু জানেন, আপনি জানেন যে এই 21শে জুলাই যাকে নিয়ে আমরা এত মানে কথা বলছি, যেটা এত গৌরবের জায়গা ইত্যাদি ইত্যাদি, সেই 21শে জুলাই এই এই কন্ডিশনগুলো ফুলফিল করা হয়েছিল কিনা বা হয় কিনা, প্রতিবারের তো এটা এটা হয়, প্রতিবার হয় কিনা। যদি না হয়ে থাকে তাহলে ছোট্ট কথা বলি, 21শে জুলাইয়ে যে কজন শহীদ হয়েছিলেন তাদের সম্পর্কে খোঁজ খবর করবার চেষ্টা করেছি, জাগো বাংলা পত্রিকা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, ওরা কিন্তু সব শহীদদের নাম লিখতে পারেনি। না, সেগুলো ছেড়ে দিন, ওগুলো ওদের ব্যাপার। অচিন্ত বাবু, সেগুলো ওদের ব্যাপার, প্লিজ শেষ করতে দিন, সেগুলো ওদের ব্যাপার। ওদের পার্টি কিভাবে দেখবে না দেখবে, কেমন কি ধরনের ওদের কি বলবো ভব্যতা আছে বা এইসব করা আছে, সেগুলো ওদের ব্যাপার। কিন্তু আমি যেটা বলছিলাম যে কোনো জায়গায় প্রশাসনে থেকে আমার এটুকু হয়েছে যে একটা হলে যদি পারমিশন দিতে হয় তার কতগুলো কন্ডিশনস আছে, একটা জায়গায় যদি পারমিশন দিতে হয় কতগুলো, যাত্রা হবে কন্ডিশনস আছে, ফায়ার সার্ভিস থেকে এর করে এখানে, তা সত্ত্বেও অনেক ঘটনা ঘটেছে যাত্রায় হয়েছে, কিন্তু এই কন্ডিশনসগুলো ফুলফিল করার কথা, এবং মাননীয় বিচারপতি সেই কথাই বলেছেন। এবারে মাননীয় মেয়র সাহেব যেভাবে হাসতে হাসতে বললেন যে 21শে জুলাইয়ের সঙ্গে আর তুলনাই হয় না, কেন কি তুলনা হয় না আমি তো জানি না। ওর কাছে 21শে জুলাই মহাপবিত্র হতে পারে, অন্য একটা পার্টির কাছে অন্য একটা দিন মহাপবিত্র হতে পারে, কেমন ঠিক ওনার কাছে একটা দিন পবিত্র হতে পারে, কিন্তু এই যে বিশ্বাস, এটা তো বিশ্বাসের ব্যাপার, এ তো আর কিছুই নয়। তাহলে সেই বিশ্বাস, দলীয় নেতা হিসেবে বিশ্বাস রাখতে পারে, কিন্তু পুরসভার কর্তা হিসেবে সর্বোচ্চ চেয়ারে বসে রাজনৈতিক বিশ্বাস রাখা যায় না। এক্স্যাক্টলি, আমি এই বাবুর কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে পুলিশ নিরপেক্ষ নয়। এই জামানায় সাম্প্রতিককালে কতবার এই ঘটনা, এই বিবৃতি দিতে হয়েছে বিরোধীদের, মনে করিয়ে দেব। তৃণমূল হলে হ্যাঁ, বিরোধীরা হলে না। ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির সভা ঘিরে ফের রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা ওরার অভিযোগ। আমরা ওরা
পাশাপাশি দুই শব্দ, আমরা হলে ছোট ঘটনা, ওরা হলে জব্দ। বিরোধীদের কটাক্ষ, এ কারণেই রায়গঞ্জে বেল, মাঝদিয়ায় জেল, ব্যঙ্গচিত্র মেল করা সাইবার ক্রাইম। আলিপুর থানায় তাণ্ডব আন্দোলন। সারের দাম নিয়ে প্রশ্ন করলে মাওবাদী, পুলিশকে বোমা মারার হুঁশিয়ারি দিয়েও ডিজির ক্লিনচিট। পুলিশ খুনে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের জামিনের বিরোধিতা নয়, আবার কংগ্রেস নেতা মোক্তারকে যে কোনো আছিলায় জেলে রাখতে পুলিশি সক্রিয়তার অভিযোগ। বীরভূমে অভিযুক্ত তৃণমূল নেতাদের থানায় বসে পুলিশের সঙ্গে বৈঠকের পরের দিনই অভিযুক্ত বিজেপি নেতা গ্রেফতার। অভিযুক্ত তৃণমূল বিধায়ক দীপালি দাস কিংবা উষারানী মণ্ডলের ক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। যাদবপুরে ছাত্র পেটাতে উপাচার্যের ডাকে সেই পুলিশেরই অতি সক্রিয়তা। দুবরাজপুরে এসআই খুন কিংবা বোলপুরে থানায় পুলিশ পেটানোয় অভিযুক্ত তৃণমূল নেতারা অধরা। মাখড়া চৌমণ্ডলপুরে দিনের পর দিন 144 ধারা জারি করে বিরোধীদের আটকানো। তাপস পাল দলের কাছে ক্ষমা চাইলেই নেতৃত্ব সন্তুষ্ট। অন্যদিকে বিরোধী দলনেতার মেয়ে থেকে বাবুল সুপ্রিয় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ। আমরা হলেই 7 খুন মাফ, ওরা হলেই চক্রান্ত। এবিপি আনন্দ। বিজনবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর জামাই ষষ্ঠী, কার্তিক পুজো, আরও দীর্ঘ তালিকা ছুটির এসেছে, তো আরেকটা ছুটি যোগ করে দিন 21শে জুলাই। এবং কেন্দ্র সরকারকে এই যে কালো টাকা নিয়ে আন্দোলন, এখানে আরেকটা দাবি তুলুন যে জাতীয় ছুটি ঘোষণা করতে হবে 21শে জুলাই। আমার বক্তব্য খুব পরিষ্কার, কোনো রাজনৈতিক দলের কাছে কোনো তারিখ ভয়াবহ হতে পারে, কতটা ভয়াবহ জানি না, তার কারণ মঞ্চের ওপর থেকে দেব পাগলুর নাচ নাচে, কিন্তু আমি বলছি শোকের স্মৃতি বহন করতেই পারে, কিন্তু সেই দায়টা পুলিশ প্রশাসনের ওপর চাপবে কেন? নাগরিক হিসেবে, তৃণমূল সমর্থক হিসেবে বলছি না, নাগরিক হিসেবে আপনি এটা মানতে পারবেন? কালকে যদি বিজেপি বলে যে শ্যামাপ্রসাদ বাবুর দিনে শুধু আমরা সভা করব, কোনো বিরোধী দলের অধিকার নেই, মানতে পারবেন? বর্তমান রাজ্য সরকার রানী রাসমণি রোডে সভা করার জন্য নির্দিষ্ট করে দিয়েছে। শহীদ মিনার আছে, নিজেরা মানবেন না, নিজেরা ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ মিনারও আছে। বিজেপি আসলে সভা চায় না, ওরা চায় রাজনীতি, চায় বিতর্ক। এই বিতর্ক তার কারণ হলো বিজেপি যে সাম্প্রদায়িক দল, কাগুজে একটা বাক সাজতে চাইছে এরা। বাংলার মানুষ জানেন ওদের কর্মসূচি কি। আসলে কোন রাজনৈতিক দল আছে, কোন রাজনৈতিক দল নেই যারা প্রতিদিন বিকেল 4টে প্রেস কনফারেন্স করছেন ফুলবাবু সেজে। এই ফুলবাবু সেজে মানুষ, বাংলার মানুষকে, সংবাদ মাধ্যমকে দিয়ে বাংলার মানুষকে টানার চেষ্টা, এই বৃথা প্রচেষ্টা। এই প্রচেষ্টার মাধ্যমে বাংলার মানুষ কিছু করতে পারবে না। একটা বিজেপি যারা নেতৃত্ব আছে, আমি শুধু এর সঙ্গে জুড়ে দিই একটু, বিজেপি কি চায়? শ্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি অফিসিয়ালি এই নির্বাচনের আগে তার দায়িত্ব পড়েছিল প্রতিদিন 4টে বা 4:30 প্রেস মিট করার, তাকে ফুলবাবু বললেন। এ তো সরাসরি পার্থবাবুকে অপমান করছেন আপনি। আমি বলেছি যারা প্রতিদিন করে একটা রাজনৈতিক দল, ওনার দায়িত্ব পড়েছিল, আমি ক্যামেরায় আছে, আপনি দেখবেন, উনি নিজে বলছেন আমার দায়িত্ব পড়েছে, সময় ছিল সেটা। পার্থবাবুর যে কথাটা বলছেন আপনি, পার্থবাবু সেটা ছিল নির্দিষ্ট সময়, সেটা ভোটের সময়। আর যারা প্রতিদিন করে, সেটা আলাদা করতে পারবে না। আমার বিজেপি কেন্দ্রীয় সরকারি এসছে, তাদের নির্দিষ্ট কিছু কর্মসূচি আছে, এজেন্ডা বলছেন, একদম কর্মসূচি ছিল। ভোটের আগে তারা বলেছিলেন এই কাজ করে দেখাবো। রাজ্যের জন্য বাংলার মানুষ জানতে চায় এই কেন্দ্রীয় সরকার, এই বিজেপি দলের কাছে, আমি বলার পর বলবেন, বাংলার মানুষের জন্য এই প্রকল্পের টাকা আমরা বাংলার মানুষকে দিচ্ছি, কেন্দ্রীয় এই প্রকল্পের টাকা বাংলার মানুষের জন্য দিচ্ছি। এই জিনিসগুলো তাহলেই বাংলার মানুষ খুশি হতে, সাম্প্রদায়িক শক্তি বৃদ্ধির জন্য নয়। সুমন, এক সেকেন্ড ভাই, বাবুল সুপ্রিয় এসেছিল জেএনইউ এনআরএম এর তরফ থেকে 1 লক্ষ কোটি টাকা চাওয়া হয়েছিল। 50,000 কোটি টাকা রাজ্য সরকার দেখাচ্ছেন বাস কিনেছেন, 30,000 কোটি টাকার বাস তৈরি হচ্ছে, 20,000 কোটি টাকার বাসের জন্য বাকি আছে, টাকাটা দিন। উনি জানতে চেয়েছেন 50,000 কোটি টাকার বাস কোন কোন রুটে কটা চলছে, হিসেবটা দিন। 30,000 কোটি টাকার বাস তৈরি করছেন, কোন গ্যারেজে কিভাবে তৈরি হচ্ছে, জায়গাটা দেখান। জেএনইউ এনআরএম এ গরিব মানুষের জন্য বাড়ির জন্য টাকা দেওয়া হয়েছিল, সেই টাকায় কটা বাড়ি হয়েছে সেইটা তো চিঠি দিয়ে জানতে পারতে। আস্তে বলো, আমারও আছে, চিঠি দিয়ে জানা যায়, চড়িও না। চিৎকার করে বলতে হবে না, আপনি একা বলবেন আমি শুনবো। আমার কথার মাঝখানে আপনি বললেন কেন? শোনো, একটা দুজনের কথার মাঝখানেই আমি বলতে চাইবো, আমার সময় একেবারে শেষ। ফাইন, দেখবো এক নজরে আমার এই পর্বের বক্তারা কে কি বললেন।
কালো ছাতা খুলে লাভ হয়নি, কালো শালে শরীর জুড়িয়ে অনেকে বলছেন যে যথেষ্ট লাভ হয়েছে, তবে রাজনৈতিকভাবে নয়। দিল্লির শীতে শাল গায়ে দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের সাংসদরা যে বিক্ষোভ দেখিয়েছেন তাতে নিঃসন্দেহে আরাম পেয়েছেন, কিন্তু রাজনৈতিকভাবে নয়। এই কারণে, তার কারণ গতকাল বিজেপি কালো টাকা নিয়ে আলোচনা মেনে নিয়েছে এবং আজকে এবং গতকাল পাল্টা আক্রমণ করেছে সারদা ইস্যুতে। গতকাল অনুরাগবাবু করেছেন, অনুরাগ ঠাকুর, এবং আজ স্বয়ং ভেঙ্কাইয়া নাইডু। অনেকে বলছেন যে সারদা ইস্যুটার সামনে আসার পর সাধারণভাবে যে বিজেপি বিরোধী শক্তি তৃণমূলের পাশে আসছিল তারাও অনেকটা দূরে সরে গেছে। এই নিয়েই আমাদের বিতর্ক, আমাদের আজকের বিষয়। কেন্দ্রকে কাঁপাতে কুপোকাত তৃণমূল, সারদার কালো টাকায় উত্তাল সংসার। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন রিতেশ তিওয়ারি, বিজেপি নেতা, আছেন তন্ময় ভট্টাচার্য, সিপিএম নেতা, আছেন সর্দার আমজাদ আলী, কংগ্রেস নেতা, এবং অধ্যাপক দেবনারায়ণ সরকার। আমরা বিতর্কে আসব, কিন্তু তার আগে গতকাল এবং আজকে সংসদের কি কি ডেভেলপমেন্ট হলো আপনাদের সামনে। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সারদা কাণ্ডে চাপে থাকা তৃণমূল এই কৌশলই নিয়েছিল সংসদে। লক্ষ্য ছিল এক ঢিলে দুই পাখি। একদিকে সারদা তদন্তের জেরে ক্রমাগত বাড়তে থাকা অস্বস্তি এবং খাগড়াগড় বিতর্ক থেকে সাধারণ মানুষের চোখ ঘোরানো, অন্যদিকে পাল্টা কালো টাকা নিয়ে হইচই করে বিজেপিকে চাপে রাখা। কিন্তু তাদের কালো টাকার ডিফেন্স যে বিজেপির সারদা অফেন্সের সামনে খড়কুটোর মতো উড়ে যাবে তা সম্ভবত খুনাক্ষরেও টের পায়নি তৃণমূল। কালো ছাতা, কালো শাল নিয়ে কালো টাকা ইস্যুতে বিক্ষোভ, কিন্তু তৃণমূলের এই প্ল্যানে জল ঢেলে দিয়ে বিজেপির মাস্টার স্ট্রোক। जिन्होंने काले कारनामे सड़कों पर किए, काला धन कमाया, वो काले छाते लेकर सदन में खड़े हो गए। কালো টাকা ইস্যুতে শুরু হওয়া আলোচনা কিছুক্ষণের মধ্যেই সারদার ফলা হয়ে ঘুরে যায় তৃণমূলের দিকেই। অনুরাগ ঠাকুরের আক্রমণ থেকে রেহাই পাননি মদন মিত্র, কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায় কেউই। सर 1,86,00,000 रुपए की पेंटिंग, क्या इससे पहले कभी उनकी पेंटिंग इतनी महंगी बिकी? अगर नहीं बिकी तो क्यों नहीं बिकी? अगर बिकी तो शारदा ने क्यों खरीदी? ব্যক্তিগত আক্রমণের প্রসঙ্গ তুলে তৃণমূল বিরোধিতা করায় প্রয়োজনে এই অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার কথা ডেপুটি স্পিকার বললেও তাতে বিজেপির আক্রমণের ঝাঁজ কমেনি। বুধবার ছিলেন তরুণ অনুরাগ, বৃহস্পতিবার বাউন্সার দিলেন প্রবীণ ভেঙ্কাইয়া। मैं बचपन से स्वप्न देख रहे थे श्रीमान अटल बिहारी वाजपेयी देश का प्रधानमंत्री बनना, वो स्वप्न साकार हो गया। बाद में मैं स्वप्न देख रहे थे इस देश में बीजेपी को अकेला बहुमत मिलना, वो बहुमत मिल गया, संभव हो गया। मैं अभी स्वप्न देखा रहा हूं, वही स्वप्न देख रहा हूं। मुंबई हो गया, कलकत्ता भी अच्छा है, वहां भी जाना स्वप्न देख रहा हूं। সংসদের ভিতরে কিছু না বললেও কংগ্রেস সিপিএম দুই দলেরই প্রশ্ন, হঠাৎ এই কালো টাকা নিয়ে তৃণমূল এত সরব কেন? কালো টাকা নিয়ে তো সরব যদি সব থেকে বেশি কেউ হয়ে থাকে পার্লামেন্ট চলাকালীন বা পার্লামেন্ট চলার বাইরেও, সেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। কেন ওরা হঠাৎ সরব হলেও? এতদিন তো আমি ওদের সরব হতে দেখিনি। বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা যাই প্রশ্ন করেন ইদানিং শোনা যায় এগুলোর কোনো মেরিট নেই। আমি আলোচনাও করতে দেবো না ওখানে, আর এখানে লাফালাফি করবো। এতে বিষয়টা তো খুব গুরুত্বপূর্ণ, কালো টাকার বিষয়টা। রাজনৈতিক মহলের একাংশের মতে বিজেপির মাস্টার স্ট্রোকে তৃণমূলের সুপরিকল্পিত কৌশলই এখন বুমেরাং হয়ে তাড়া করছে তাদের। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টা খানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টা খানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। রিতেশ, তোমরা অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসকে কোনো ফুলের বোকে বা থ্যাংক ইউ নোট পাঠিয়েছো? এই জন্য জিজ্ঞেস করছি যে এখনো পর্যন্ত, গতকাল পর্যন্ত সংসদে সারদান ইস্যু নিয়ে কোনোদিন এত বিস্তারিতভাবে আলোচনা হয়নি। তৃণমূল কংগ্রেস কালকে কালো ছাতা নিয়ে যখন আন্দোলনে নামলো তখন সারদার কালো টাকা উঠে এলো এবং বিস্তারিতভাবে একদিন নয়, কাল, আজ, হয়তো আগামী দিনেও সংসদ উত্তাল হবে। তো এতে তো তোমাদের ধন্যবাদ দেওয়া উচিত তৃণমূল কংগ্রেসকে এই সুযোগ করে দেওয়ার জন্য। না, আমি প্রত্যেকবারই একই কথা বাদ দিয়ে শুরু করি। তৃণমূল কংগ্রেস দলটাকে সমস্ত ঘটনার জন্য ওদের বিলেটেড রিয়েলাইজেশন, যে বিলম্বিত বোধোদয়টা হয়, আমি আশা করি এই ডিমান্ডটাতে যে ভুল হয়েছে হয়তো ভবিষ্যতে তারা স্বীকার করবে।
আপনি যে ক্যাপশন থেকে শুরু করেছিলেন আমি ওইখান থেকে আমি বেশ। উত্তরটা দিতে চাই। প্রথমে কালো ছাতা, পরবর্তীকালে কালো শাল, হয়তো একটা অভিনব প্রতিবাদ আমরা দেখতে পারি, মুখে কালি মেখেও তৃণমূল কংগ্রেস হয়তো একটা প্রতিবাদ দেখাতে পারে। কয়েকদিন আগে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস নেত্রী বক্তব্য রাখতে গিয়ে বললেন লুকিয়েও আনন্দবাজার পড়বেন না, এবিপি আনন্দ দেখবেন না, টেলিগ্রাফও পড়বেন না। তো সামান্যতম যদি বিজ্ঞান যদি পড়াশোনা কেউ করে থাকে, নিউটনের থার্ড ল সমানেও বিপরীত প্রতিক্রিয়া হয়। আপনারা খোঁজ নিয়ে দেখবেন হয়তো এই কয়েকদিনের মধ্যে টেলিগ্রাফ আনন্দবাজার পড়ারও হয়তো সংখ্যা বেড়েছে, এবিপি আনন্দ হয়তো টিআরপি রেটিং গেলে সেই পরিচয় না, সেটা ইস্যু না। আমি রিতেশ, আমি একটু দর্শকদের বলে দিই যে এটা আমাদের কোনো কৃতিত্ব নেই, সমস্ত কৃতিত্ব হচ্ছে আপনাদের দর্শকদের। তার কারণ যে রক্তচক্ষু উপেক্ষা করে, নির্দেশ উপেক্ষা করে, অনুরোধ উপেক্ষা করে, চাপ উপেক্ষা করে আপনারা লুকিয়ে শুধু নয় প্রকাশ্যে যে দেখছেন এবং গত 10 বছর ধরে দেখছেন, তার জন্য সত্যি সত্যি আমাদের ধন্যবাদের, আমাদের কৃতজ্ঞতার ভাষা নেই। আপনাদের প্রণাম। আমি দ্রুত এই সুযোগে একবার দেখিয়ে নেব যে আপনারা আমাদের সঙ্গে আছেন, এটা বলার অপেক্ষা রাখে না। খুব বিনয়ের সঙ্গে আপনাদের ধন্যবাদ দিতে চাইব। এবিপি চ্যানেল দেখবেন না, লুকিয়ে লুকিয়ে দেখবেন না। রিতেশ, কামিং ব্যাক টু পলিটিক্স, ইংরেজিতে হ্যাঁ ইংরেজিতে ব্যাকফায়ার বলে একটা কথা আছে। তোমার কি মনে হয় যে এই কালো টাকা ইস্যু ব্যাকফায়ার করলো সংসদে? কালো টাকা নয়, তৃণমূল কংগ্রেস দলটার কোনো পলিটিক্যাল ভিশন নেই, কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই, সম্পূর্ণ তাৎক্ষণিক বিষয়ের উপরে রিয়াকশান দেওয়া এবং শর্টকাট ওয়েতে অ্যাড্রেস করা ছাড়া তাদের কোনো দৃষ্টি নেই। আপনি যদি ধারাবাহিকভাবে 3.5 বছরের সরকার পরিচালনা ক্ষেত্র দেখুন বা বিরোধী দলের থেকে যে বিষয়কে উনি যেভাবে অ্যাড্রেস করেছেন এবং প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি তার সাথে আপনি তুলনা করবেন তা আপনি দেখবেন ওনার স্ট্যান্ড বিরোধী দলনেত্রী হিসেবে যা ছিল, প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড একদম বিপরীত মেরুতে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টা খানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টা খানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। এই পলিটিক্যালি আজকে আগামীকাল যে উনি মিছিলটার ডাক দিয়েছে, বিদ্যজনদের ডাক দিয়েছে, এই দলের বেশ কিছু বিদ্যজনদের আমরা 2008, 9, 10, 11, 12, 13 আমরা বহু মিছিল করতে দেখেছি। তখন বিদ্যজনদের আমি নাম নিয়ে বলছি, মেম্বার পার্লামেন্ট অর্পিতা, শতাব্দী, মিঠুন চক্রবর্তী, কুণাল, রজত, শুভা প্রসন্ন, এদের বিদ্যজন হিসেবে এদেরকে জনসমক্ষে আনা হয়েছিল। আজকে কেন এই বিদ্যজনদের নাম সারদার সাথে জড়িয়ে গেল? যেটা আপনি ব্যাকফায়ারের কথা বললেন, কালো টাকা নিয়ে যদি সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট থাকতো, তো যেদিন এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছিল তখন এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েনরা কিন্তু লোকসভায় কার্যত হয়তো বয়কট করেছিলেন বা বাইরে এসেও তারা। আমি এক্স্যাক্টলি এই বাক্যটা নিয়ে আমজাদ সাহেবের কাছে যাব যে কংগ্রেস এবং বিজেপি যুযুধান দুই পক্ষের এই 2014 নির্বাচনের আগেও সব থেকে বড় ইস্যু ছিল কালো টাকা। তৃণমূল কংগ্রেসকে পাশে পেয়েছিলেন, শুনেছিলেন কখনো যে কালো টাকা তৃণমূলের এত বড় ইস্যু? না, মমতা ব্যানার্জি তিনি নিজেও তো ছিলেন, মন্ত্রিসভায় ছিলেন যখন কালো টাকার প্রসঙ্গ উঠেছে, বিজেপি তুলেছে। আজকে যদি চৈতন্যের উদয় হয়ে থাকে যে কালো টাকা সম্পর্কে সংসদে আমাকে উত্তাল করতে হবে এবং বর্তমান সরকার, আমি তার সব কাজকে সমর্থন করছি না, কিন্তু এই ইস্যুটা যদি জ্বলন্ত ইস্যু হয় তাহলে এই ইস্যু সম্পর্কে সেদিনও তো তিনি বলতে পারতেন, ঠিক সেদিন তিনি বলেননি। আজকে সরকারে থেকে আজকে সংসদে কালো টাকা আর সারদা এই দুটোর প্রাসঙ্গিকতা প্রশ্ন, তো দুটোর যদি প্রাসঙ্গিকতার প্রশ্ন থেকে থাকে, কালো টাকা সারা ভারতবর্ষের মানুষের কাছে নিঃসন্দেহে একটা জ্বলন্ত ইস্যু।
এই জ্বলন্ত ইস্যুটা আজকের নয়, আজকে সংসদে এই সরকার এসেছে 150 দিনের বেশি হয়ে গেল, 3টের বেশি সংসদের অধিবেশন হয়ে গেল। আমি জিজ্ঞেস করছি একবারও এই কথাটা উঠলো না কেন? এই কথাটা কবে উঠলো? এই কথাটা তখন উঠলো যখন তৃণমূলের একজন সাংসদকে গ্রেপ্তার করা হলো সারদা প্রসঙ্গে। সেই গ্রেপ্তারির কতটা জাস্টিফিকেশান আছে না আছে আমি আজকে এখানে সে আলোচনা করতে আসিনি। যে দিনটাকে গ্রেপ্তার করা হলো তার পরের দিনে বা কি 2 দিন পরে কলকাতা শহরে মিটিং করে তৃণমূল নেত্রী তিনি বললেন যে আমি সংসদে এবার কালো টাকা সম্পর্কে এই সরকারকে নাস্তানাবুদ করবো। খুব ভালো কথা। এতদিন যেখানে এই চৈতন্যের উদয় হয়নি, নিজের দলের একজন সংসদ সদস্য গ্রেপ্তার হওয়ার পর যখন এই কথা বলে, তখন খুব স্বাভাবিক প্রশ্নই যে একটা ঢিল ছুঁড়লে তার পাটকেলটি তো খেতেই যাবে। আপনি কোনো অনুমান করতে পারেন, মানে এনি গেস, যে এই প্রথম দিন কালো ছাতা হয়েছে, আজকে কালো শাল হয়েছে, কালকে এবং আগামী দিনে কালো আর কি কি জিনিস আমরা তৃণমূল সাংসদদের অঙ্গে দেখতে পাবো? কালো টাকাটা তো দুর্নীতির প্রতীক, আর কালো ছাতা কিংবা কালো চাদর এটা তো শোকের প্রতীক। তো হঠাৎ করে এই দুর্নীতির সঙ্গে শোকের প্রতীকটা মিলে যাচ্ছে কি করে আমি এটা বুঝতে পারছি না। আপনি বলছেন গ্রেফতারি একটা কারণ হতে পারে কালো পড়ার পেছনে? গ্রেফতারি একটা কারণ, এই একটা সেখানে তখনও হতে পারে, সেটা কালো ব্যাস লাগিয়ে হয়তো যেতে পারে। রিতেশ কি একটা কথা বলছিল যে কালো চুন কালি মেখে যাবে না, কি বললে কালি মেখে হতে পারে, অভিনব প্রতিবাদ। কালি মাখার প্রয়োজন নেই। ভারতবর্ষের মানুষ তারা তাদের সব মানুষের লেখাপড়া জানা না থাকতে পারে, কিন্তু এই ভারতবর্ষের মানুষ বুঝতে পারে। আজকে দীর্ঘ 65 বছরে এই ভারতবর্ষের গণতান্ত্রিক মানুষ সে বুঝতে পেরেছে কাকে কখন সরকারে আনতে হয়, কাকে কখন সরকার থেকে ফেলতে হয়, কোন রাজনৈতিক দলের পদচারণাটা মানুষের পক্ষে কল্যাণকর, কোনটা কল্যাণকর নয়। এবং আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি তারা এই কথা মনে করি, তারা এটাও বিশ্বাস করি যে ভারতবর্ষের মানুষ এই সব ঘটনাগুলো দেখছেন এবং সেই ভারতবর্ষের মানুষ থেকে পশ্চিমবাংলার মানুষ বিচ্ছিন্ন নয়। সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেন যে একটা পত্রিকা আপনারা পড়বেন আনন্দবাজার, আমি জিজ্ঞেস করছি সুমন, 2011 সালে যখন নির্বাচন হয়েছিল তখন বাংলার মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারেতে একজনই লোক গিয়েছিলেন, সেটা সুমন, এবং সেটা আনন্দবাজার। ভুলে গেছেন উনি সেই কথাগুলো আজকে হঠাৎ কেন? না, এই জন্যে যে একটা পত্রিকা পশ্চিমবাংলায় এই বর্তমান রাজনীতিবিদদের বেশিরভাগের চরিত্র, যে খবর যখন অন্য কোনো দলের বিরুদ্ধে হচ্ছে বা যে শাসক আছে তার বিরুদ্ধে দুটো খবর থাকলে বিরোধী দল খুশি হচ্ছে, আবার সেই বিরোধী যখন সিংহাসনে চড়ছে তখন সংবাদ মাধ্যমের তার সব থেকে বড় চক্ষুশূল হচ্ছে। না, কিন্তু আমার দলও ছিল, সরকারে ছিল, ইমার্জেন্সির সময়ও কিন্তু কোনো সংবাদপত্রকে এইভাবে বলা হয়নি। আমরা চাই নিঃসন্দেহে একটা বিস্তারিত এপিসোডে নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে তন্ময় বাবুর কাছে যাব এবং আপনাদের দেখাবো যে সাধারণভাবে বিজেপি বিরোধী যে বিরোধী জোট সেইটা তৃণমূল কংগ্রেসের কাছে আসছিল, কিন্তু আবার এই সারদার কালো টাকা ইস্যুটা সামনে আসায় ক্রমশ যেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেই জোট। তারাও তৃণমূল কংগ্রেসের পাশে আর সরাসরি দাঁড়াতে চাইছে না। দেখুন, কালো টাকা নিয়ে সংসদে সরব তৃণমূল, কখনো কালো ছাতা মাথায়, কখনো কালো শাল গায়ে, কিন্তু কালো টাকা নিয়ে সরব অন্য বিরোধী দলগুলি কি তৃণমূলের সঙ্গে একসঙ্গে পথ চলায় রাজি? সূত্রের খবর, প্রকাশ্যে না বললেও বিরোধী দলগুলির এক্ষেত্রে কৌশল। তারা কালো টাকা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখলেও কখনোই তৃণমূলের বেশি কাছাকাছি আসতে চাইছে না, কারণ সারদা কেলেঙ্কারি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন কোনো বিরোধী দলই চাইছে না কালো টাকা নিয়ে মোদীকে আক্রমণ করতে গিয়ে তৃণমূলের সারদা কলঙ্কের ভাগিদার হতে, কারণ কালো টাকা নিয়ে তৃণমূলের অস্ত্র ভোঁতা করতে ইতিমধ্যেই সারদা কেলেঙ্কারির প্রশ্ন টেনে সংসদে মোক্ষম চাল দিয়েছে বিজেপি। এতেই অস্বস্তিতে পড়ে তৃণমূলকে বাধ্য হয়ে আত্মপক্ষ সমর্থনে নামতে হলেও অন্য কোনো দলের তো সেই বাধ্যবাধকতা নেই। কালো টাকা নিয়ে সরব হলেও তৃণমূলের থেকে দূরত্ব রাখতে সবচেয়ে বেশি সতর্ক কংগ্রেস ও বামেরা, কারণ কেন্দ্রে মোদী যেমন তাদের প্রতিপক্ষ তেমনই রাজ্যে তৃণমূল। তাই মোদী বিরোধিতা চালানোর পাশাপাশি সারদা হাতিয়ারের ধারও কমতে দিতে রাজি নয় তারা। টিএমসির ওপর সারদার কালি আছে, তাদের 2-3 জন এমপি তারা অলরেডি অ্যারেস্টেড হয়ে গেছে, তাদের ব্যাপারটা তারা বুঝবে। এমনি স্ক্রিপ্ট হিসাবে ভালো, কিন্তু এতে ক্রেডিবিলিটি কিছু থাকছে না আর কি। কালো ছাতা, কালো শাল, কালকে হয়তো আরো অন্য কিছু, কিন্তু পাপ বাপকেও ছাড়ে না।
মঙ্গলবার কালো ছাতা মাথায় কালো টাকা ইস্যুতে সংসদের বাইরে তৃণমূলের বিক্ষোভের সময় কেসি ত্যাগী কিংবা মুলায়ম সিংহ যাদবকে সামান্য সময়ের জন্য দেখা গেলেও বিজেপির সারদা ইস্যু তোলার পর বৃহস্পতিবার ছবিটা বদলে যায়। এদিন কালো শাল গায়ে তৃণমূল সাংসদের বিক্ষোভের সময় অন্য কোনো দলের কাউকে তাদের আশেপাশে ঘেঁষতে দেখা যায়নি। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। তন্ময়দা, এই ভাব ভালোবাসা আপনাদের দিয়ে শুরু হয়। প্রথমে আপনাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হয়, বিজেপির বিরুদ্ধে মহাজোটের কথা বলা হয়, গণতান্ত্রিক জোটের কথা বলা হয়, সাম্প্রদায়িকতা বিরোধী জোটের কথা বলা হয়। আপনারা সে হাত ধরলেন না। এখন কেসি ত্যাগী বা কাল দেখলাম গেস্ট অ্যাপিয়ারেন্স মুলায়ম সিং যাদব, কিন্তু গেস্ট অ্যাপিয়ারেন্স ওই ফিল্মের প্রথম প্লেটটার মতো। তারপরে আর দেখা যাচ্ছে না সারদা ইস্যু ওঠার পর। কি মনে হচ্ছে এই কালো টাকা ইস্যুতে তৃণমূল কংগ্রেস জাতীয় রাজনীতিতে আরও কোণঠাসা হলো? তৃণমূল কংগ্রেস জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক কখনোই ছিল। এতজন সাংসদ, সংখ্যার বিচারে অত্যন্ত, কথাটা যেমন সত্য এতজন সাংসদ, এ কথাটা সমপরিমাণ সত্য যে এতজন সাংসদের সকলেই জনতার ভোটে নির্বাচিত নয়। সেটা সবচাইতে ভালো তৃণমূল কংগ্রেস নিজে জানে, অন্য কেউ জানুক আর না জানুক। কথা হচ্ছে এইটা যে তৃণমূল কংগ্রেসের মুখ আসলে এত বেশি কালো হয়ে গেছে যে অনেক সময় হয় না, মেকআপ ম্যানরা সাজেস্ট করে যে মুখ যদি কালো হয়ে যায়, মাথা যদি ফর্সা থাকে, গা যদি ফর্সা থাকে, তাহলে বিসদৃশ দেখায়। সেই জন্য মুখ এত বেশি কালো হয়ে গেছে যে তার সঙ্গে মিলিয়ে মাথা এবং তার সঙ্গে মিলিয়ে দেহ সাজানোর দরকার হচ্ছে। না হলে এ কখনো কেউ কোনোদিন ভেবেছে যে একটা দল, সেই দলটা নিজেরা ঘোষণা করছে যে তারা রাস্তায় মিছিল করবে কি বলে? না, আমরা সবাই চোর, এই কথা বলে। এখন আমায় যদি জিজ্ঞেস করেন যে আপনি কি মনে করেন তৃণমূলের সবাই চোর, আমার স্পষ্ট উত্তর না, তৃণমূলের সবাই চোর না। তৃণমূলের অজস্র সমর্থক, অজস্র কর্মী আছেন যারা চোর না, কিন্তু দলের কয়েকজন নেতৃত্বের চুরির দায়টা গোটা দলের উপর তার ভার দিয়ে রাজনৈতিক যে প্রতিহিংসা, সেই প্রতিহিংসা চরিতার্থ করবার চেষ্টা হচ্ছে। এখন এইখানে প্রশ্নটা দাঁড়াচ্ছে এসে যে নরেন্দ্র মোদী নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি কালো টাকা উদ্ধার করবে, আনবেন। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, দেশের সব মানুষ জানেন, সব রাজনীতিবিদ জানেন যে আমাদের দেশের প্রচুর পরিমাণে কালো টাকা বিদেশের ব্যাংকগুলোতে সঞ্চিত আছে। সেই টাকা দেশে পুনরুদ্ধার করে এলে পরে দেশের উন্নতি ব্যাপক হবে, নিয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচনী ইস্যু ছিল, স্বাভাবিকভাবেই হচ্ছে নরেন্দ্র মোদী এবং বিজেপি দায়বদ্ধ। নির্বাচনে এটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, বহুমত পেয়েছেন, দায়বদ্ধ ফেরত আনবার কাজে। কিন্তু সেই ফেরত আনবার কাজে যে সময়টুকু আমরা অতিক্রম করেছি, সেই সময়ের ভেতরে যে কাঙ্ক্ষিত উদ্যোগ দেখা উচিত, সেই কাঙ্ক্ষিত উদ্যোগ আমরা দেখতে পাইনি। কালো টাকা উদ্ধার হোক আমরা চাই, বিজেপি তার প্রতিশ্রুতি পূরণ করুক আমরা চাই, কিন্তু তৃণমূল কংগ্রেস এই একটা সারদাকে কেন্দ্র করে তারা যে গোটা গেম, তারা জবাব দিতে পারছে না কেন? আপনার কি মনে হয় কমিটমেন্টের কোথাও, মানে নিজেরাও বিশ্বাস করছেন না নিজেরা যা বলছেন? কেন তৃণমূলের এই যে সারদার টাকা, হ্যাঁ সেইটাই তো বলছি, গতকাল হলো কোনো জবাব এলো না তো। না, জবাব আসবে না তো, জবাব আসবে না। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে কোনো জবাব নেই তো। তৃণমূল কংগ্রেস নিজেরা সবচাইতে এত নিশ্চিন্ত হবে না। আমি দেবনারায়ণ বাবুর কাছে যাব, জবাব নেই তৃণমূল কংগ্রেসের সারদা আছে, কিন্তু আমি যখনই বলবো আপনারা ঝাঁপিয়ে পড়বেন। এইটা হলো জবাব। না, ওনারা আমার কতগুলো ঝাঁপাবেন না, কথা দিলাম। আচ্ছা, এক সপ্তাহের মধ্যে, গত এক সপ্তাহ আদানি গ্রুপ সিআইবি কেলেঙ্কারি, ইনভয়েস স্ক্যাম, 2300 কোটি টাকা সিআইবি কেলেঙ্কারির মধ্যে। সেই আদানি গ্রুপকে অস্ট্রেলিয়ায় গিয়ে কি হলো, $1 বিলিয়ন, 6200 কোটি টাকার চুক্তি। তার মানে এসবিআই ব্যাংক থেকে তাকে লোন দেওয়ার ব্যবস্থা হলো, যার নামে সিবিআই কেলেঙ্কারি চলছে। এটা কালো টাকা না, আভ্যন্তরীণ পয়সা। তুমি কাকে দিচ্ছ? আর একটা চোরকে দিচ্ছ। আদানি গ্রুপ আজকে থেকে নয়, এটা কালো টাকা নয় শুধু। তার মানে কি ক্রনি ক্যাপিটালিজম? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার টাকা কালো টাকা? হ্যাঁ, না, ওটা বলিনি। যাকে তুমি 2300 কোটি টাকার স্ক্যাম সিবিআই স্ক্যামে আছে, সিবিআই তদন্ত করছে, সেই ব্যক্তিকে তুমি 6200 কোটি টাকা দিচ্ছ। এটা নাম্বার টু। না, আমাকে নাম্বার টু একটা কথা বলতে হবে। এই যে আমরা সবাই চোর বলে কালকে মিছিল হচ্ছে, এই কথাটা তা নয়। মিছিলে যে ইরাজ বাংলার সংস্কৃতির উপর আঘাত ও চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে, এটা ওইভাবে বলা যাবে না। এটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মিছিল। 5% মুসলমান সম্প্রদায়, তারা উগ্রপন্থী, এর বিরুদ্ধে মিছিল।
একটি দল পুরো উগ্রপন্থী তার আপনাকে ধন্যবাদ, কারণ মমতা একটা না, শুধু তাই নয়, 100 দিনের টাকা, একবারও এই 100 দিনের কথাগুলো টাকা বলেননি। বন্ধ করে দিয়েছে, তার বিরুদ্ধে মিছিল। অবশ্যই তার সুতরাং বিরুদ্ধে লড়তে আপনি হবে। যদি মনে করেন 100 দিনের কাজ আমরা বন্ধ চোরের করেছে, তার জন্য বিরুদ্ধে মিছিল, লড়তে এটা হবে। নয়। আর থার্ড আরেকটা কথা বলতে হবে। না, না, এটা আপনি একটা কথা, বারবার মাঝখানে একটা না, না, কথা। না, এখন না, এখন মাঝখানে না, একটা সময় কথা। পাবো না, সময় পাবো না। সময় তো আনন্দবাজার, আমি আপনার চেয়ে হ্যাঁ, পেয়েছি। তৃণমূল বলেছে আপনি পারেন। আনন্দবাজার বন্ধ করে দিয়েছিল কারা? কতদিন বন্ধ ছিল মনে আছে? কারা বন্ধ করেছিল? আপনারা বলছেন গণতন্ত্রের কথা। হ্যাঁ, মমতা ব্যানার্জি ডিফেন্স খেলবেন না অফেন্স খেলবেন, খেলতেই পারেন, কিন্তু বন্ধ করেননি। তাতে না, কোনো অন্যায় কিন্তু নেই। না, না, তা বলিনি। মানে সেটাও উনি না, কৃপা তাতে যদি- করেছেন। না, তাতে যদি উনি ভোট বেশি পান। দেবনারায়ণ আমার বাবু একটা উনি কথা না। কৃপা করেছেন আমি চালিয়ে। just- উনি না, এটা আমি বলছি না। গণতন্ত্রে কিন্তু একজন আপনারা কতদিন মুখ্যমন্ত্রী বন্ধ কাগজ করেছিলেন? করতে দেবেন সেটা গলার বলা। টুটি চেপে ধরে আনন্দবাজারকে বন্ধ, আর আপনারা শিখাচ্ছেন যে এই জিনিস করবেন। আচ্ছা ফাইন, আমি কোনোটা সুমন, একটা পুরনো প্রবাদ আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃটোরে। তুমি জানো কি জানো না জানি না, প্রবাদটা বদলে গেছে। ছিঁচকে চোররা গলিতে সুন্দর, বড় চোররা রাজপথে। না, আমি দেবনারায়ণ বাবুর কাছে অন্য একটা প্রশ্ন। আপনি যে ঘৃণার সঙ্গে, যে তীব্রতার সঙ্গে সিবিআই কেলেঙ্কারি, সিবিআই তদন্ত চলছে এরাম বলে একটা বিশেষ তদন্তকে বলে, না না ঠিকই, কিন্তু সেই ঘৃণা তো আপনি, মানে আমি বলছি সিবিআই তদন্ত যদি ঘৃণ্য এবং মুখটু কুচকে বলা হয়, তাহলে সেটা তো তৃণমূলের সিবিআই তো আমি আগের দিনও বলেছি ক্রিমিনাল হয়নি, এটা আমার কথাটা শুধু তাই নয়, শুধু তাই নয়, সেই তদন্তটা তো আপনি যে কেসটা বলছেন তার বিরুদ্ধেও চলছে। আপনি বলছেন যে অভিযুক্ত তো সে তো অপরাধী নয়, ঠিক বলেছেন। সিবিআই তদন্ত যার বিরুদ্ধে চলেছে, আপনি তো সেইটা তো আপনি যে আর্গুমেন্টটা তুলেছেন, যে কেসটা বলছেন, তাকে কি করে 200 কোটি টাকা দেওয়ার জন্য ই করে। আমি এইটুকু কথা বলছি। আপনি ক্লাসিফাই আর ক্রুসিফাই করলে তৃণমূলকে করবেন না, আমি ছাড়া আদানি গ্রুপকে করবেন, এ কেমন বিচার? 200 কোটি টাকা তাকে কেন দিচ্ছে? সেখানে সিবিআই দেবনারায়ণ বাবু, আপনি আমাকে তাকে আবার আমার সময় প্রায় শেষ হয়ে গেছে, রিতেশ কিছু বলতে চাইবে? এটা কি প্রশ্ন করেছেন তো, একই কথা চারবার বলছেন, হ্যাঁ, একবার আমাদের শুনুন না প্লিজ, যে কথাটা বলেছেন, দয়া করে চিঠি লিখে যে দলের নেতারা এগুলো বলতে পারছে না, এগুলো যা খোঁজ নিতে পারছে না, তাদেরকে এই ম্যাটেরিয়ালটা সাপ্লাই করুন। হয়তো তৃণমূল কংগ্রেস সাপ্লাই করুন। না, দেবনারায়ণ বাবু, আপনার কাছে আমি একটা কথা জানতে চাইবো। 5% মুসলমান সম্পর্কে আপনি একটা কথা বলুন, এটা বলেন। 8 এর বিরুদ্ধে প্রতিবাদ, আমাকে বলতে দিন। 8 এর বিরুদ্ধে এই ইস্যুর কথা একবারও আপনার নেত্রী বলেছেন যে এই জন্য আমি প্রতিবাদ করছি? একজন বিদ্যুৎজন বলেছে, একজনও বলেছে, কেন বলবে? আমার সময় একেবারে শেষ। যখন মমতা ব্যানার্জি বাজপেয়ী সরকারের মন্ত্রী ছিল তখন কত দাঙ্গা হয়েছিল। আমার সময় একেবারে শেষ, দেখবো আমার এই পর্বের বক্তারা কি বললেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী সোমবার ঠিক রাত 8টায়, আর আগামীকাল 7টায় আমাদের বিশেষ বিতর্ক যুক্তিতক্ক দেখতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। Kalyani's Nature Pure presents Ghonta Khanek Shonge Shumon, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, বি অ্যামেজিংলি স্মার্ট। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, a super specialty hospital with trauma care and heart institute, প্রিয় গোপাল বিষয়, এমজি রোড, বড় বাজার, চাইমুরা পার্ক, এবং ডিপিএস নর্থ কলকাতা। Admissions open for pre-nursery to class 8.